হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা চাইনিজ একটা সাইফাই কমেডি সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে ক্রেজি এলিয়েন। তো এখানে আসলে কি হবে, একটা এলিয়েন ভুল করে পৃথিবীতে ল্যান্ড করে সামহাও, এবং সেই এলিয়েনটা গিয়ে পরে হচ্ছে চায়নার সার্কাস দেখানো একটা লোকের কাছে। আর ওই লোকটা হচ্ছে বানর দিয়ে সার্কাস দেখায়। তো সে যখন একটা এলিয়েন পেয়ে যায়, মনে করে এটাও হয়তো বানর বা ভিন্ন ধরনের বানর, আর তারপর শুরু করে ওর উপর অত্যাচার। কিন্তু এই এলিয়েনের আবার একটা হাইটেক ডিভাইস রয়েছে। তো ওই ডিভাইস যখন ছিল না তখন তো এলিয়েন দুর্বল ছিল, কিন্তু এই ডিভাইস যখন এলিয়েন পেয়ে যায়, তারপর মনে করো যে ওর উপর যে টর্চার গুলো করেছে আমাদের এই সিনেমার হিরো এবং সিনেমার হিরোর যে বন্ধু, তাদের কি অবস্থা হতে পারে। তো যাই হোক, এটা মোটেও একটা সিরিয়াস সিনেমা নয়, এটা একটা কমেডি সিনেমা। তো আশা করছি তোমরা এই কমেডি সিনেমাটা এনজয় করবে। তবে আমি কতখানি ভালোভাবে এটা এক্সপ্লেন করতে পারবো আমি নিশ্চিত নই, তবে আমি চেষ্টা করতে পারি। তো যাই হোক, কাহিনীর শুরুতে একটা মেক্সিকান স্পেসশিপ দেখানো হয়, যেটার ক্যাপ্টেন ছিল হচ্ছে এন্ড্রিও। আর এখানে লক্ষ্য, মেক্সিকো এত বড় উন্নতি এখনো করেনি যে আকাশে ওদের স্পেসশিপ থাকবে নিজস্ব। বুঝতেই পারছো, যেহেতু এটা চাইনা সিনেমা, ওরা জাস্ট আমেরিকাকে দেখাবে না। তো যাই হোক, ওই স্পেসশিপে একটা ক্যাপ্টেন ছিল যার নাম হচ্ছে অ্যান্ড্রু, এবং তখন পৃথিবী থেকে কিছু অফিসার্স তাকে জানায় যে তোমার কাছে যে জিন বলটা রয়েছে, এটা চুপচাপ এলিয়েনের হাতে দিয়ে তারপর ফিরে আসবে। তো জিন বলটা কি, মনে করো মানুষের যে ডিএনএ স্যাম্পল সেটা আর কি এলিয়েনের হাতে দেবে, আবার এলিয়েনও করবে কি, ওদের যে জিন বা ডিএনএ স্যাম্পল সেটা মানুষকে দেবে। এবং এখানে ওকে বারবার অর্ডার দেওয়া হয় এলিয়েনের সাথে কিন্তু কোনো বাড়তি কথা বলে ওকে রাখাবে না, ঠিক আছে? অ্যান্ড্রু বলে আচ্ছা ঠিক আছে। তো এরপর সে করে কি, ওর হাতে থাকা জিন বলটা একবার দেখে নেয়, আর তারপর সোজা দেখানো হয় মেক্সিকান প্রেসিডেন্টকে, যে ওয়ার্কআউট করছিল। আর তখন তার সেক্রেটারি এসে বলে, স্যার ওই জিন বলটা দেওয়া কি খুবই জরুরি? তো প্রেসিডেন্ট তখন বলে, গতকাল ওই এলিয়েন কি বলেছিল তুমি ভুলে গিয়েছো? আর এই কথা বলেই সে গতকালের মিটিং এর ভিডিও স্ক্রিন প্লে করে, যেখানে দেখা যায় যে এলিয়েন বলেছে যে পৃথিবীতে বসবাস করা মানুষের সাথে তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে চায়। তো এর জন্য আমরা মানুষদেরকে আমাদের জিন দেব, আর এর বদলে মানুষের জিনও আমরা চাই। তো প্রেসিডেন্ট বলছে, দেখতে পাচ্ছ, এটাই তো আমরা এগ্রিমেন্ট করেছিলাম। আমরা যদি আমাদের ওয়াদা পালন না করি তাহলে এলিয়েনরা আমাদের উপর হামলা করবে, আর ওদের যে টেকনোলজি আমরা কুলাতেই পারবো না। আর তাছাড়া এলিয়েন গুলো অনেক রাগী, ওদের তো ভুলেও রাগানো যাবে না। আর এর পরের সিনে আমরা দেখি সেই অ্যাস্ট্রোনট অ্যান্ড্রিওকে, যে তার নিজের স্পেসশিপ ছেড়ে এলিয়েনের স্পেসশিপের কাছাকাছি চলে যায়। আর তখন ওই এলিয়েন স্পেসশিপ থেকে একটা বক্স বেরিয়ে আসে জাস্ট ওই জিন বলটা নেওয়ার জন্য। আর তখন এলিয়েনের কণ্ঠ শোনা যায়। তো এলিয়েন বলে, বাড়তি কোনো কথা বলবে না, তোমরা মানুষরা অনেক বাড়তি কথা বলো, বেশি কথা বলো, জাস্ট চুপচাপ জিন বলটা এই বক্সে রেখে চলে যাও। অ্যান্ড্রিও বলে, তাড়াহুড়া কিসের? আমরা তো তোমার বন্ধুই, তাই না? তোমার নাম কি? আর তখনই স্পেসশিপে বসে আমাদের একটা রাগী এলিয়েনকে দেখানো হয়, যার কপালে একটা বেল্ট লাগানো। আর এই বেল্টটা হচ্ছে একটা শক্তিশালী ডিভাইস, এবং এই বেল্টটাই মূলত এলিয়েনদের মূল অস্ত্র, এবং এই বেল্টের সাহায্যে তারা মানুষের সাথে কথা বলতে পারে, এছাড়াও অনেক ধরনের পাওয়ার ইউজ করতে পারে। তো এলিয়েন তো অনেক রাগী, সে এন্ড্রিওর কথা রেগে যখন বলে, তোমরা মানুষ নিচু জাতি, তোমরা অতিরিক্ত কথা বলো, সবসময় বকবক করতেই থাকো, আমাদের সাথে কথা বলার মতো কোনো যোগ্যতা তোমাদের নেই। বাট অ্যান্ড্রিও এখানে আবারও বিটলামি করে ওঠে, হাইপার হচ্ছে এখানে, আমি তো জাস্ট মজাই করছিলাম। আর এই কথা বলে অ্যান্ড্রিও করে কি, এলিয়েনের সাথে একটা ছবিও তোলে। আর এই ফ্ল্যাশ লাইটে বিরক্ত হয়ে এলিয়েন করে কি, তার বক্সটা ফেরত নিয়ে নেয় এবং বলে যে তোদের জিন আমাদের লাগবে না। তো অ্যান্ড্রিও তখন বলে, আরে এলিয়েন ভাই প্লিজ রাগ করো না, আমাকে ক্ষমা করে দাও, তুমি এই জিন বলটা নিয়ে যাও। কিন্তু এলিয়েন তোর কথা শোনে না, উল্টো নিজের পাওয়ার ব্যবহার করে অ্যান্ড্রিওকে একটা ধাক্কা দেয়। আর এর ফলে অ্যান্ড্রিওর যে স্পেসশিপটা ওটা খারাপ হয়ে যায়, এবং সোজা গিয়ে পড়ে হচ্ছে এলিয়েনের যে স্পেসশিপ সেটা সে ধাক্কা খায়। তো এর ফলে একটা স্পেসশিপ তো ঘুরে পড়ে, আর দ্বিতীয় যে স্পেসশিপ এলিয়েনেরটা সেটা দ্রুত পৃথিবীর দিকে নামতে শুরু করে। আবার অ্যান্ড্রিওর হাত থেকেও সেই জিন বল নিচে পড়ে যায়। আর এরপর সিন শিফট হয়, একটা সার্কাসের শো দেখানো হয়, যেটা পরিচালনা করছে হচ্ছে আমাদের এই সিনেমার হিরো জ্যাক। আর সার্কাসে জ্যাক বলতে থাকে, স্বাগতম আমার বন্ধুগণ, এটা হচ্ছে আমার বানর যার নাম হচ্ছে রোজি, এবং সে আমার সকল কথা মেনে চলে, সেটা হোক রশির উপরে চলা, সেটা হোক নেচে দেখানো, কিংবা সাইকেল চালানো। আরে আরে দেখে মনে হচ্ছে রোজি বিয়ে করার খুব শখ জাগছে, মনে হচ্ছে খুব দ্রুত ওর বিয়ের ব্যবস্থা করতে হবে। ঠিক আছে রোজি, তুমি নিজের জন্য নিজেই বর খুঁজে আনো। আর তখন রোজি করে কি, দৌড়াতে দৌড়াতে দর্শকদের মধ্যে থেকে একজনের হাত ধরে স্টেজে নিয়ে আসে। তো জ্যাক তখন তাকে আংটিটা দিয়ে বলে যে এটা আপনি রোজিকে পরান। বাট তখনই ওই লোকটির ফোন কল আসে এবং সে স্টেজ থেকে চলে যায়। তো জ্যাক তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু ওই লোকটা যাওয়ার সময় বলে, এক কাজ করো, তুমি এই রোজিকে বিয়ে করে নাও, কারণ তোমাদের দুজনের চেহারা অনেক মিল আছে। তো এই কথা শুনে বেচারা জ্যাকের চেহারা মলিন হয়ে যায়। মানে এভাবেই জ্যাকের জীবন চলছিল। আর সে রোজির সাহায্যে লোকজনদের তামাশাতে দেখাতো, কিন্তু ওর তামাশা দেখার জন্য খুব কম মানুষই আসতো, আর ইনকামও খুব কম হতো। তো এরপর জ্যাকের এক বন্ধু আসে যার নাম হচ্ছে জিয়ান, আর সে তার কাছে এসে জিজ্ঞাসা করে, কি হলো, তোমার রোজির বিয়ের কি হয়েছে? তখন জ্যাক বলে, দেখ বিরক্ত করিস না, নয়তো রোজির সাথে কিন্তু তোরে বিয়ে দিয়ে দেবো। তো জিয়ান তখন বলে, আরে ভাই তো রাখছিস কেন, আর তোর জন্য আমি একটা ভালো আইডিয়া নিয়ে এসেছি। দেখ, এই বানরের তামাশা দেখিয়ে তুই জীবনে খুব একটা বেশি উন্নতি করতে পারবি না, তার চেয়ে ভালো তুই আমার সঙ্গে বিজনেস কর, আমার সঙ্গে পার্টনার হয়ে যা। দুইজনে মিলে বাংলা মদ বানিয়ে সেগুলোর মধ্যে মনে করিস ভালো একটা প্যাকেজিং করে কাচের বোতলে ভালো লেবেল লাগিয়ে যত বার রয়েছে বিক্রি করবো, অনেক টাকা কামাবো। জ্যাক বলে, না, এই তামসা দেখানো বা সার্কাস আমার বাবা দাদা পরদাদার আমল থেকে চলে আসছে, এই কাজ আমি কখনোই ছাড়বো না। আর এরপর জ্যাক ওর বন্ধু জিয়ানকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুই এত জিনিস কই থেকে আনলি, এত টাকা কই পেলি? জিয়ান বলে, আর শালা বলিস না, কিছু সাপ কিনেছিলাম ব্ল্যাক মাম্বা, আর সেই সাপ দিয়ে বাড়িতে একটা স্পেশাল মদ বানিয়ে বিক্রি করেছি ভাই। ওই মদ
খেয়ে সব টাল, আর ইনকামও হয়েছে সেই, আর সেই টাকা দিয়ে সব কিনেছি। আর এরপরের বার আমি আরো ভালো মদ তৈরি করবো নতুন নতুন প্রাণীর ফ্লেভার দিয়ে। তো এরপর সিন চেঞ্জ হয়ে আমরা জ্যাককে দেখি বেন নামের একজনের কাছ থেকে টাকা ধার চাইতে যায়, মানে সুদে টাকা লাগাই সে আর কি। তো জ্যাক বলে আপনি যদি আমাকে একটু সাহায্য করেন সেই টাকাটা আমি সার্কাসে লাগিয়ে বেশি টাকা ইনকাম করতে পারবো, আর তারপর খুব দ্রুত আপনার টাকা ফেরত দিয়ে দেবো। তো বেং তখন ওকে বলে এই সুইমিং পুলটা দেখেছিস, মানুষ বলে এই সুইমিং পুলে পয়সা ফেলে তারপর যা উইশ করা যায় সেটা নাকি পূরণ হয়। তো ওদের কথা আমি যেমন পাগলের প্রলাপ মনে করি, তেমন তোর কথাও আমি পাগলের প্রলাপই মনে করছি। তুই আর ওই তোর বান্দর রোজি দুইটার একটাও কাজের নস। তো যাই হোক জ্যাক সেখান থেকে ফেরত চলে আসে আর নিজের প্রভুর পূজা করতে করতে বলে প্রভু আমি কোনোভাবেই এই পেশা ছাড়বো না, আমি যে কোনো ভাবে আমার এই বংশ পরম্পরা ধরে রাখবো। আর অন্যদিকে সেই স্পেসশিপ কিন্তু চায়নার উপরেই পড়তে যাচ্ছে, যেখানে এলিয়েন স্পেসশিপসের একটা বলের মধ্যে ঢুকে পড়ে আর নিচের দিকে ধাবিত হতে থাকে। আর তারপর সেই এলিয়েনের বলটা নিচে এসে জ্যাকের সার্কাসের লাইটিং এরিয়াতে ঝুলে থাকে। আবার তখন বৃষ্টিও শুরু হয় আর এইদিকে জ্যাক একটা আওয়াজ শুনতে পায়। তো সে লাঠি হাতে নিজের রুমে যখন আসে সে দেখে ছাদের দিকে ছিদ্র হয়ে রয়েছে আর রোজির উপর একটা বক্স পড়ে রয়েছে। তো রোজির হাত সেই বক্সের নিচে চাপা পড়ে রয়েছে, তো এই জন্য রোজি ব্যথায় চিৎকার করছে। রোজি মানে ওই বানরটা আর কি। তো জ্যাক এখানে রোজিকে তো বাঁচিয়ে নেয়, কিন্তু রোজি তার হাতে অনেক বেশি ব্যথা পেয়েছে। আর জ্যাক যখনই জিয়ানকে কল করে এইসব জানায় সেই সময় সে একটা জানোয়ারের পা দেখতে পায়, আর সেই জানোয়ারের পা ধরে টান দিলেই সেটা বাইরে চলে আসে এবং আমরা দেখতে পাই এটা তো সেই রাগে ক্ষমতা ধরে এলিয়েন। তো এরই মাঝে জিয়ানও সেখানে চলে এসেছে জ্যাকের বন্ধু। তো জ্যাক তাকে তখন সেই জানোয়ারটা দেখিয়ে বলে বলতো এটা কি? জিয়ান বলে এটা দেখে তো এলিয়েন মনে হচ্ছে, সবচেয়ে ভালো হয় আমরা যদি এটাকে সরকারের হাতে তুলে দিই অনেক টাকা পাবো। জ্যাক বলে তোর কোন সেন্সে এটাকে এলিয়েন মনে হচ্ছে, তুই ভালো করে দেখতো, এটা দেখতে অনেকটা তোর মতোই কিন্তু সরাসরি তোরও না, মানে আলাদা প্রজাতির একটা বানর। আমার বানরের সাথে এই বানরের পার্থক্য একটাই, এটার জাস্ট পশম নাই। তো জ্যাক তখন এই এলিয়েনের মাথা থেকে বেল্টটা খুলে নিজে পরে নেয়, বাট তখনই সবকিছু ভাইব্রেট করতে শুরু করে এবং জ্যাকের মাথা ব্যথা হয় আর এই কারণে সে বেল্টটা খুলে ফেলে। আর আমরা কিন্তু জানি এটা কোনো নর্মাল বেল্ট নয়, এটার মধ্যে অনেক পাওয়ার রয়েছে, মানে এটা এলিয়েনের একটা অস্ত্র বলতে পারো। তো এরপর জ্যাক করে কি একটা ডক্টরের ক্লিনিকে যায় যেখানে রোজির চিকিৎসা চলছিল, আর ডক্টরকে দেখে আমরা বুঝতে পারি যে ডক্টর সবসময় মাল খেয়ে টাল হয়ে থাকে। তো জ্যাক জিজ্ঞাসা করে আমার রোজি কখন ঠিক হবে? ডক্টর জানায় রোজির পুরোপুরি ঠিক হতে 3-4 মাস লেগে যাবে। তো জ্যাক তখন চিন্তা করে আগে থেকে আমার ব্যবসার যে অবস্থা, এখন যদি রোজি সুস্থ না হয় তাহলে আমি কিভাবে সার্কাস দেখাবো। আর ওই সময় জ্যাক খেয়াল করে এলিয়েন নড়াচড়া করছে। তো জ্যাক করে কি ব্যাগ খুলে দেয় এবং এলিয়েন উঠে আসে। তো জ্যাক তাকে বানর মনে করে বলে এই তোর মুখ হা করতো, তোর দাঁত দেখাতো। তো এলিয়েন চিৎকার করে বলে আমার মুখে হাত দিলে তোর আমি হাত ভেঙে ফেলবো। কিন্তু বেল্ট না থাকায় এলিয়েনের ভাষা তো বানরের মতোই শোনা যাচ্ছিল। তো আবার এলিয়েনের কাছে ওই বেল্টটা ছিল না যেটার মতো সকল পাওয়ার, তো এই জন্য সে একটা এখন সাধারণ জানোয়ারের মতোই হয়ে গিয়েছে। তো এলিয়েন জ্যাকের কাছাকাছি আসে এবং হাত বাড়িয়ে নিজের বেল্টটা নেওয়ার চেষ্টা করে, কিন্তু জ্যাক মনে করে এটা হ্যান্ডশেক করার জন্য হাতে গিয়ে দিয়েছে। তো জ্যাক হাত দিয়ে বলে ঠিক আছে আজকে থেকে আমরা বন্ধু। কিন্তু এলিয়েন তখন রেগে গিয়ে ওকে যখন মারতে থাকে তখন জিয়ান করে কি একটা মব নিয়ে ওর সাথে লড়াই করতে থাকে, আর এলিয়েন তখন সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত জ্যাক করে কি একটা লক দিয়ে ওকে আটকে ফেলে। আর এখান থেকে পরের দিন জন নামের একজনকে দেখানো হয় যার সাথে প্রেসিডেন্টের গুপ্তচর মাইকেল নাম দেখা করতে আসে। তো মাইকেল জনকে বলে যে আমরা সিক্রেটলি এলিয়েনের সাথে যোগাযোগ রাখতাম, কিন্তু ভুলবশত সেই এলিয়েনটা তো আমাদের কন্ট্রাক্টের বাইরে চলে গিয়েছে। এখন ওই এলিয়েনের মাথায় কি চলছে, ওকে আক্রমণ করবে না কোনো সমস্যা হবে এটা তো আমরা বুঝতে পারছি না। তো এই জন্য প্রেসিডেন্ট চায় যে কোনো ভাবে আপনি ওই এলিয়েনটার খোঁজ করুন ও কোথায় রয়েছে। তো ওই এজেন্ট জন এটা মেনে নেয়। আর অন্যদিকে জ্যাক খুবই চিন্তিত হয়ে ভাবে যে আমি এখন কিভাবে সার্কাস দেখাবো। আর তখন এর মাথায় বুদ্ধি আসে আরে আমার কাছে না নতুন ধরনের একটা বানর এসেছে, আমি ওকে আপাতত ট্রেনিং দিয়ে কাজ শুরু করে দিই। তো এই ভাবনা থেকে পরের দিন জ্যাক করে কি এলিয়েনের গলায় রশি বেঁধে ওকে ট্রেনিং করাতে শুরু করে। আর জ্যাক এলিয়েনকে দেখে বলে দেখো আজকে থেকে তোমার নাম হচ্ছে টিমো এবং আমি হচ্ছি তোমার মালিক, তো এখন জলদি করে এই সাইকেলে উঠে পড়ো। বাট এলিয়েন জ্যাকের একটা কথাও শোনে না, শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে একটা জায়গায়। আর তখন জ্যাক রেগে গিয়ে ওকে আঘাত করে। তো প্রথম মার খেয়েও এলিয়েন কিন্তু নড়ছিল না, কিন্তু বারবার মার খেয়ে ও নিজেই করে কি সাইকেল চালানো শুরু করে, মানে এলিয়েন ভাবে এই শালা তোমাকে মারতে মারতে মেরে ফেলবে। তো এই জন্য জ্যাকের কথা মানতে শুরু করে। আবার জ্যাক মনে করে এই শালাতে তো দ্রুত ট্রেনিং মানছে। তো যাই হোক জ্যাক আবার তার যে সার্কাসের যে সেটটা তৈরি করেছে সেখানে পৃথিবীর বড় বড় যে মনুমেন্টস মডেল রয়েছে যেমন আইফেল টাওয়ার, পিরামিড এবং মস্কোর বিভিন্ন মানে পুরো পৃথিবীর বিভিন্ন যে জায়গা সেগুলো বানিয়ে রেখেছে। তো একদিকে এলিয়েন লাঠির উপর ভর দিয়ে চলা শিখছিল, আর অন্যদিকে জ্যাক সার্কাস এরিয়ার চারপাশে কাঁটাযুক্ত তার লাগিয়ে দিচ্ছিল যাতে এই নতুন বানর বা এলিয়েন পালিয়ে যেতে না পারে। তবে টিমো তো আর সাধারণ কেউ নয়, সেও একটা এলিয়েন। তো টিমো খেয়াল করে এখানে জ্যাক ছাড়া আর কেউ নেই, আর জ্যাকের কোমরে সেই এলিয়েনের বেল্টটা ছিল। তো এলিয়েন করে কি মই বেয়ে সেই বেল্টটা টেনে খুলে নেওয়ার চেষ্টা করে, কিন্তু বেল্টের অপর প্রান্ত আবার জ্যাকের প্যান্টের সাথে বাঁধা ছিল। তো এলিয়েন বেল্ট টান দেওয়ার সময় সেই বেল্টের যে সিক্রেট ক্যামেরা সেটা অ্যাক্টিভ হয়ে যায় এবং একটা ছবি তুলে সরাসরি সেইটা মেক্সিকো সরকারের অফিসে সেন্ড হয়ে যায়, মনে করো এলিয়েনের হোয়াটসঅ্যাপ দিয়ে। আর এই বেল্টের সাথে মেক্সিকোর অফিসাররা এমন একটা টেকনোলজি ব্যবহার করছে যেটা দিয়ে তারা এলিয়েনের অবস্থান ট্র্যাক করতে পারবে। এবং এলিয়েন লাস্টবার যখন পৃথিবীতে পড়ছিল তখন কিন্তু স্পেসশিপ থেকে পড়ার সময় মেক্সিকোতে নিউজ দিয়েছিল যে আমি কোথাও পড়ছি, পৃথিবীতে পড়ছি, আমার স্পেসশিপ ধ্বংস হয়ে গিয়েছে। তো যাই হোক ওই বেল্ট টানতে টানতে
সাথে এলিয়েন নিচে পড়ে যায়। আর জ্যাক খেয়াল করে ভেবেই পাচ্ছিল না এই সারামজাদা বানর মইবে উপর উঠছিল কেন। আর তখনই এলিয়েন করে কি ব্যায়াম করার অভিনয় করে। আর এর পরের সিনে মেক্সিকোতে এলিয়েনের উপর রিসার্চ করা একটা টিমকে দেখানো হয় যাদের নাম ছিল হচ্ছে এমসিসি। আর তাদের কাছে এমন একটা ছবি আসে যেটা একটা গাছ আর ঝাপসা কিছু দেখা যাচ্ছে, যে কারণে তারা বুঝতে পারে না যে এলিয়েন কোথায় রয়েছে, কোন পজিশনে রয়েছে পৃথিবীর। আর তখন সেখানে জন আসে এবং তারপর ভালো করে যখন ছবিটা রিসার্চ করে এবং সে রিফ্লেক্স থেকে দেখতে পায় যে এখানে একটা স্ট্যাচু রয়েছে এবং স্ট্যাচু কোথায় কোথায় রয়েছে সেটার উপর রিসার্চ করে তারা জানতে পারে যে এই স্ট্যাচুটার মিল অনেকটা মাউন্ট জিসাস, ওই যে ব্রাজিলের যে স্ট্যাচুটা রয়েছে সেটার সাথে যায়। তো জন তখনই ব্রাজিলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু ওরা তো আর জানে না যে এই স্ট্যাচু অরিজিনালি হচ্ছে চায়নাতে জ্যাকের সার্কাসে, মানে একটা কপি রয়েছে। তো যাই হোক জনের টিম ব্রাজিলে পৌঁছায় এবং সেখানে সমুদ্রের মাঝখানে একটা প্রাইভেট শিপকে দেখে এবং সাবমেরিনের সাহায্যে সেটাকে থামায় এবং ভাবে এটার মধ্যে হয়তো এলিয়েন রয়েছে, কিন্তু তারা জানতে পারে এই শিপ মূলত এক প্রজাতির মাছ স্মাগলিং করে নিয়ে যাচ্ছে, যে মাছ ধরা অবৈধ ছিল, তো মানে টুনা মাছ। তো জনের খুব রাগ এবং বলে হালার পর হালারা চুরি করলে বড় জিনিস স্মাগলিং করে, এইসব কি করছিস। আর অন্যদিকে আমরা দেখি এলিয়েন করে কি ওই রোজি নামের বানরটিকে কলা দেখে ইশারা করে বোঝাই তুমি যদি এই কলাটা পেতে চাও তাহলে তোমার মালিকের কাছ থেকে ওই বেলটা এনে আমাকে দাও। তো কলার লোভে রোজি করে কি জ্যাকের কোমরে ঝুলতে থাকা সেই বেলটা টানতে থাকে আর এই কারণে সেই ক্যামেরাটা আবারও অ্যাক্টিভেট হয়ে যায় এবং সেই ক্যামেরাতে সার্কাসের যে একটা টাওয়ার ছিল, যে টাওয়ারটার আসল অবস্থান হচ্ছে কাজাখস্তানে, সেই ছবিটা চলে যায় মেক্সিকোতে জনের অফিসে। তো এই ছবি দেখেও জনের যে পোলাপান ছিল সবগুলো করে কি কাজাখস্তানে চলে আসে, ফ্লাইট উঠে পড়ে এবং সেখানকার অফিসারদের সাথে সেই শুটমুট করে অনেক মারামারি করে জিজ্ঞাসা করে এলিয়েন রে তোরা কোথায় লুকিয়ে রেখেছিস, কিন্তু লাস্টে দেখা যায় যে কাজাখস্তানের সরকারের কাছে আসলে এলিয়েন নেই। আর অন্যদিকে জ্যাক আর তার বন্ধু একসাথে বসে মদ খাচ্ছিল আর ওই সময় জ্যাক টেবিলে দুইবার ইশারা করতেই এলিয়েন ওদের সামনে ডিশ নিয়ে এসে হাজির হয় এবং জিয়ানকে নমস্কারও করে, মানে অর্ডার দিয়ে কাজ করাচ্ছে আর কি। আর শুধু এতটুকুই নয়, জ্যাকের বলাতে সে আরো একটা কাজ করে, সে একটা পিলারের সাথে রশি বেঁধে নিজের গলা দিয়ে সেটাকে বাঁকা করে ফেলে। তো জিয়ান তো অনেক ইমপ্রেস হয়ে যায় এই এলিয়েন বা এই নতুন বানরের কাজ দেখে। তো জিয়ান তখন জ্যাককে বলে তুই তোকে ভালো ট্রেনিং দিয়েছিস। আর এভাবে কিন্তু আবার ওই যে এলিয়েন ও রোজিকে দিয়ে ওর বেলটা নেওয়ার চেষ্টা করেই যাচ্ছিল। আর এইবার যখন বেলটা টান দেয় তখন ক্যামেরায় সার্কাসের যে পিরামিডের ছবি সেটা ক্লিক হয়ে যায়। তো বুঝতেই পারছো এবার জনের টিম কোথায় গিয়েছে। তো ওরা পৌঁছে যায় হচ্ছে ইজিপ্টে। আর ওই ইজিপ্টের মরুভূমিতে গিয়ে যেটা হয় অতিরিক্ত গরম এবং ক্ষুধার্ত হয়ে তৃষ্ণার্ত হয়ে সবাই পাগল পাগল অবস্থা হয়ে যায়, তবে তারপর এলিয়েন কার খুঁজে পায় না। আর এইদিকে আমরা দেখি জ্যাক সার্কাসে আসে এবং দেখে এখানে অনেক মানুষের ভিড় জমে রয়েছে এবং ডেকোরেশনও আগের চেয়ে অনেক বেশি সুন্দর। তো জ্যাক তো ভয় পেয়ে যায় এবং অবাক হয়ে সিকিউরিটিকে জিজ্ঞাসা করে এগুলো কি হচ্ছে। আর তখন সিকিউরিটি বলে তুমি কি সত্যিই কিছু জানো না, তুমি যেদিন বেনের কাছে টাকা চাইতে গিয়েছিলে তার পরের দিন এই বেনের হাত একটা বানরে কেটে দেয়। আর বেনের তখন মনে হয় তোমার আর তোমার বানরের সাথে অন্যায় করেছে, এজন্য প্রভু ওকে শাস্তি দিয়েছে আর তাই সে এখন তোমার সার্কাসের জন্য সবকিছু দিতে রাজি রয়েছে, তবে শর্ত একটাই, এই বিজনেস থেকে তুমি যা আয় করবে সেই মুনাফার 30% বেনকে দিতে হবে। তো জ্যাক এই শর্তে রাজি হয়ে যায় আর ভেতরে গিয়ে বেনের সঙ্গে দেখা করে। তো বেন জিজ্ঞাসা করে তোমার রোজি কেমন আছে, ওই বানরটা। জ্যাক তখন বলে তো ভালো রয়েছে, বাট রোজির চেয়ে আরো ভালো বানর এখন আমার হাতে রয়েছে। আর এই কথা বলে সে খাঁচা থেকে পর্দা সরায় যেখানে ওই এলিয়েনটা রাখা ছিল, কিন্তু দেখা যায় ওখানে টিমও নেই, মানে এলিয়েনটা নেই। বেন বলে তুমি কি আমার সাথে মস্করা করছো? জ্যাক বলে না আমি তো মস্করা করছি না, ওইটা তো এখানেই ছিল, আমি এক মিনিট সময় দাও, আমি এখন ওকে খুঁজে বের করে আনছি। তো এই কথা বলে জ্যাক করে কি নিজের বাড়ির মধ্যে এলিয়েনকে খুঁজতে শুরু করে। আর সেখানে জিয়ান আর একটা লোক বসা ছিল। তো জিয়ান জ্যাককে বলে আচ্ছা তুমি এক কাজ করো, তুমি টিমোকে এই লোকটার কাছে বিক্রি করে দাও, সে আমাদেরকে $15,000 দেবে। তো জ্যাক তো এটা শুনে রেগে যায় এবং ওই লোককে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় এবং বলে বের হো এখান থেকে। আর জিয়ানকে উল্টো হুমকি দিয়ে বলে তুমি চুপচাপ বলে দাও আমার টিমো কোথায় রয়েছে। জিয়ান বলে এই নাও তোমার টিমো, আর আমি ওকে এই ছোট খাঁচায় বন্দি করে রেখেছিলাম, নাও তুমি তোমার পূজা করো টিমোকে, তুমি বান্দরদের তামশাই করো। এখানে যে নগদ আমরা $15,000 পেতাম, মানে 20 লাখ টাকার মতো প্রায়, সেটা পেলাম না। তো যাই হোক তখন জ্যাক বলে তোমার কি মনে হয় এটা কোনো সাধারণ বানর? আর তখনই জ্যাক করে কি তার পেন্টের বেল্টটা এগিয়ে দিয়ে বলে নাও নিজের কর্তব্য দেখা, ওকে কন্ট্রোল করে দেখি পারো কিনা। তো বেল্ট খোলার কারণে জ্যাকের প্যান্ট ঢিলে হয়ে যায় আর জ্যাক রাগ করে সেই প্যান্টটা ছুঁড়ে ফেলে, কিন্তু ওই প্যান্টের সাথে কিন্তু এলিয়েনের ওই যে ওই বেল্টটি ছিল। আর এলিয়েন সেটা দেখে নেয় আর তারপর জিয়ান করে কি খাঁচার দরজা খুলে দেয় এবং বলে এই যে দেখো টিমো, আমি যা বলবো তুমি তাই করবে, বা বের বদলে তুমি যা চাও আমি তোমাকে সব দেবো। তো জিয়ান বলে অ্যাটেনশন। তো টিমো করে কি অ্যাটেনশনের সাথে সাথে সেলুটও করে। আর জ্যাক তখন বলে এগুলো তো আমি আগেই শিখিয়েছি ওকে, তুমি নতুন কিছু ওকে শেখাও। তো জিয়ান ওকে পুশ আপ দেখায়, কিন্তু ওই এলিয়েন করে কি পুশ আপ তো না, একবারে অ্যাপসও মারে। তো জ্যাক তখন বলে দেখেছো এটাই হচ্ছে আমার ট্রেনিং, আমার ট্রেনিং এ কিন্তু ওগুলো করছে, কিন্তু তুমি উল্টো ক্রেডিট নিচ্ছ। তো ওদের দুজনে যখন ঝগড়া হচ্ছিল এই সুযোগে এলিয়েন বাইরে বেরিয়ে যায়। জ্যাকও দ্রুত শাটার বন্ধ করে বাইরে আসে এবং দেখে এলিয়েন একটা ট্রাকে করে সমুদ্রের তীরের কাছে একটা মার্কেটে চলে এসেছে। তো জ্যাক আর জিয়ানও সাইকেল করে ওদের পিছু নিতে চলে আসে। আর এই সুযোগে এলিয়েন করে কি সাইকেল চালিয়ে আবারও জ্যাকের বাড়িতে ফেরত আসে এবং শাটার খোলার চেষ্টা করে কিন্তু পারে না। আর এলিয়েন তখন দ্রুত সামনের একটা ডক্টরের দোকানে ঢুকে পড়ে। তো জ্যাক আর জিয়ানও সেখানে এসে উপস্থিত হয় আর সেই ডক্টরকে জিজ্ঞাসা করে তুমি কি এখানে কোনো বানর
আসতে দেখেছো? ডক্টর তখন মাতাল অবস্থায় ছিল, সে নেশাগ্রস্ত অবস্থায় বলে আমি কিছুই দেখিনি ভাই। আবার ওই ডক্টরের ক্লিনিকে রোগীরা তো কাপিং থেরাপি নেওয়ার জন্য এসেছিল, তো এলিয়েন করেছিল কি ওই কাপিং এর বেডে শুয়ে পড়েছে। তো যখনই ওই ডক্টর করে কি কাপিং এর একটা থেরাপি ওই এলিয়েনের পিঠে দেয়, তখনই এলিয়েন তো মনে করো বা ব্যথায় কুকড়ে ওঠে এবং ছাদের দিকে উঠে যায়। আর জ্যাক আর জিওনও তখন ওকে খুঁজতেই থাকে। এবং এখানে পালানোর সময় দেখতে পাচ্ছ জ্যাকের যে সার্কাসের ট্রেনিং সেইটাই এলিয়েনের কত কাজে আসছে। সে লাঠি নিয়েই ক্যাবেলের উপর দিয়ে হাঁটতে শুরু করে। তো জিয়ান এইসব দেখে হাসতে শুরু করে এবং বলে না এই বানরটা আসলেই ট্যালেন্টেড এবং তুই ভালো ট্রেনিং দিয়েছিস। তো এই বানরের দাম $15,000 না $35,000 চাওয়া উচিত ছিল আমার। তো এরই মধ্যে এলিয়েন করে কি উপরে জানালা দিয়ে জ্যাকের দোকানে ঢুকে এসে পড়ে এবং প্যান্ট থেকে নিজের বেলটা খোলার চেষ্টা করে। আর ভিডিওটির এই মুহূর্তে একটা কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে, আর বিজ্ঞাপনটার পরে আমরা আবার মূল ভিডিওতে চলে যাচ্ছি, কিংবা তুমি চাইলে বিজ্ঞাপনটা টেনে আবারও মূল গল্পে যেতে পারো। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশও রয়েছে, যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি PSG এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে আসলাম, এবার চলো আমরা আবার মূল কাহিনীতে চলে যাই। আর তখনই সেখানে জ্যাক চলে আসে এবং জ্যাক বলে আজকে তোকে আমি এত মারবো যে তোর নানির কথা তুই ভুলে যাবি। তো এই কথা শুনে এলিয়েনের মাথায় একটা আইডিয়া আসে, আমি যেহেতু প্যান্ট থেকে বেলটা আলাদা করতে পারছি না, কিন্তু আমি তো পুরো প্যান্টের সাথে বেলটা নিজের মাথায় পড়তে পারি। তো যে কথা সেই কাজ। আর তখনই এলিয়েন তার শক্তি ফিরে পায় এবং প্যান্ট পাওয়ার সাথে সাথে হাওয়ায় ভাসতে থাকে এবং জ্যাককে ধমকায়, মানে মানুষের ভাষায়, তুই আমার উপর এতদিন অনেক টর্চার করেছিস কিন্তু তুই তো জানিস না আমি কে, এবার দেখ আমি কি করি। তো এই কথা বলে সে করে কি ওখানকার সবকিছু হাওয়ায় উড়িয়ে দেয় এবং জ্যাক আর জিয়ানের দিকে ছুটতে থাকে। আবার ওই দিন রাতেই এলিয়েনের সেই স্পেসশিপ ঝিল থেকে উঠে জ্যাকের সার্কাসের দিকে উড়ে আসতে থাকে। মানে এলিয়েন যেহেতু পাওয়ার ফিরে পেয়েছে তার সাথে সাথে ওই স্পেসশিপের কন্ট্রোলও নিয়ে নিয়েছে। তো এরপর সেই বেল্টের ক্যামেরায় আবারও জ্যাক আর জিয়ানের ছবি রেকর্ড হয় এবং এটা ম্যাক্সিকের অফিসে পৌঁছায়। আর তখন ম্যাক্সিকের প্রেসিডেন্ট বলে পেয়েছি দুইটাকে, ওদের কাছে এলিয়েনটা রয়েছে। এরই মধ্যে আবার এলিয়েন তার স্পেসশিপে উঠে পড়ে আর সেই সময় এলিয়েনের বেলটা প্যান্ট থেকে আলাদা করার চেষ্টা করে। আর এই সবকিছু দেখে জ্যাক আর জিয়ান অনেক ভয় পেয়ে যায়। আর এরপর এলিয়েন আবারও স্পেসশিপ থেকে বেরিয়ে আসে। এটা দেখে জ্যাক বলে শোনো শোনো বস, আমাদের ভুল হয়ে গিয়েছে, আমরা বুঝতে পারিনি যে তুমি একটা এলিয়েন, আমাদের দ্বারা না জেনে হয়তো অনেক ভুল হয়েছে, আমাদের ক্ষমা করে দাও। কিন্তু এসব শুনে এলিয়েন কিছুই বলে না, শুধু নিজের হাতটা বাড়ায় এবং ওদের দুজনের সামনে একটা সাইকেল আসে। তো এটা দেখে জিয়ান বলে আমি বুঝে গেছি বস, আমাকে এখন এই সাইকেল চালাতে হবে ঠিক যেভাবে আপনাকে আমি চালিয়েছিলাম। তো এরপর জিয়ান সাইকেল চালাতে শুরু করে আর তারপর এলিয়েন করে কি টেবিলে দুইটা নক করে, ঠিক যেভাবে জ্যাক আগে নক করতো। তো তখনই এলিয়েনের জন্য করে কি সে ড্রিঙ্কস আর খাবার নিয়ে আসে এবং জ্যাক ওকে যেভাবে গলায় রশি দিয়ে পিলার বাঁকিয়ে দেখতে বলেছিল ঠিক সেভাবেই এলিয়েন এবার জ্যাককে দিয়ে সেসব করায়। আর তখন জিয়ান কিছু টাকা দেয় এলিয়েনকে যে ভাই টাকা দিয়ে আমাদেরকে ছেড়ে দাও, কিন্তু এলিয়েন টাকা দিয়ে কি করবে, সে করে কি টাকা হাওয়ায় উড়িয়ে দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। আর তারপর এলিয়েন বলে দেখ এখানে একটা কথা বলতেই হচ্ছে, আমার ভাগ্য ভালো যে আমি একটা এলিয়েন, তাই নিজের শক্তির কারণে তোদের হাত থেকে বেঁচে গিয়েছি, কিন্তু আমি তোদের কার্যকলাপ এইটুক বুঝতে পেরেছি যে তোরা ওই রোজির উপর, ওই বানর রোজির উপর কত অত্যাচার করিস, আমি তো তোদেরকে ছাড়বো না। তো এই কথা বলে ওদের দুজনকে হাওয়ায় উঁচু করিয়ে দেয়। আর তারপর সেই জিন বলটা, ডিএনএ বলটা, সেটা জ্যাককে দেয় এবং বলে এটা মুখে নে ডানে বামে চিবা। তো ভয়ের চোটে জ্যাক করে কি সেই জিন বলটা খেয়ে ফেলে। তো এলিয়েন তখন বলে গাধা, আমি কি তোকে এটা খেয়ে ফেলতে বলেছি, তুই বের কর আমার জিন বল আমার হাতে দে। আর এই কথা বলে ওদেরকে উল্টো করে ঝুলিয়ে দেয়। আর তখন জ্যাকের মুখ থেকে জিন বল করার চেষ্টা করে কিন্তু ও তো পেটে ঢুকে গিয়েছে। কিন্তু এলিয়েন আবার একটু ঘটনাকে অনেক বেশি মদ খেয়ে ফেলেছিল আর সেটা যেহেতু হজম হয় না, ওর বমি হতে শুরু হয়। আর জিয়ান তখন বলে দেখ এটা আমার বুদ্ধি, আমি যখন মদ খাইয়েছিলাম এটা কাজে লেগেছে। আর জিয়ান তখন বলে জলদি করে হাওয়া থেকে নেমে এলিয়েনের মাথা থেকে বেল্টটা খুলে নে। তো জ্যাক তাই করে আর বেল্ট খোলার পরে জ্যাক করে কি পুলিশে ইনফর্ম করে। কিন্তু এলিয়েনের উপর জিয়ানের অনেক রাগ ছিল, কারণ জিয়ানের টাকা এলিয়েন জ্বালিয়ে দিয়েছে আর তাই জিয়ান এলিয়েনের উপর বদলানোর সিদ্ধান্ত নেয়। তো জ্যাক এরপর পুলিশ আসে আর জ্যাক তাকে জানায় আমাদের এখানে একটা এলিয়েন এসেছে। তো পুলিশ অফিসার্স বলে এগুলো তুমি কি বলছো, তোমরা কি অনেক বেশি মাল খেয়েছো আজকে? জিয়ান তখন এসে বলে স্যার ও মাল খেয়েছে এই জন্য ফালতু বলছে, কিন্তু এলিয়েন মিলেন কিছু নেই। তো পুলিশ বলে তুমি তোমার বন্ধুকে
পৌঁছাবো, এত মাল খাই কেন, আর পুলিশের সময় নষ্ট করলে কিন্তু ওকে একবারে জেলে ঢুকিয়ে দেবো। তো পুলিশকে পাঠিয়ে দেওয়ার পরে জিয়ান জ্যাককে বলে, আরে শোন, ওই এলিয়েনের জন্য আমি নতুন একটা প্ল্যান করেছি, ওকে আমরা সরকারকে দেবো না। আর এই কথা বলে জিয়ান করে কি, বড় একটা বোতল থেকে পর্দা সরায় এবং যেখানে আমরা দেখতে পাই ওই এলিয়েনটাকে মদের বোতলে ডুবিয়ে রাখা হয়েছে। এবং আমরা তো জানি জিয়ান সবকিছু দিয়ে মদ বানাতে এক্সপার্ট, যেমন ওই যে সাপ দিয়ে মদ বানায়, তো এইবারও করবে কি এলিয়েন দিয়ে একটা মদ তৈরি করবে। আর এর ফলে যেটা হবে, এলিয়েনের ব্যাপারটাও খতম হয়ে যাবে এবং বাজারে আনকমন একটা মদও থাকবে। তো জ্যাকের কাছে এই আইডিয়াটা খুব একটা পছন্দ হয় না, তবে যেহেতু এলিয়েনের ঝামেলাটা মিটে যাবে এই হিসেবে ও মেনে নেয়। তো এই খুশিতে দুই বন্ধু আরো মদ খায়, আনন্দ করতে থাকে। আর অন্যদিকে জন এবং তার টিম জেনে গিয়েছে যে এলিয়েনটা জ্যাক এবং জিয়ানের কাছে রয়েছে, তো এই জন্য তারা চায় না আসে। আর এইদিকে ওই দুই বন্ধু তো রাতভর মদ খেয়ে আর আরাম করে ঘুমাচ্ছিল। তো জনের তখন একজন অ্যাসিস্ট্যান্ট জ্যাককে ডেকে ওঠায়, আর তখন জ্যাক ঘুমের মধ্যেই বলে ওঠে, যাও যাও এখান থেকে যাও, তো আজকে সার্কাস বন্ধ। কিন্তু তখনই জ্যাককে সে জোরে একটা থাপ্পড় মারার, থাপ্পড় খেয়ে ওদের নেশা একেবারে উড়ে যায়। তো তখন মাইকেল বলে, দেখ আমরা জেনে গিয়েছি এলিয়েন তোদের কাছেই রয়েছে, এখন দ্রুত বল এলিয়েনটা কোথায়। আর ওই সময় জন করে কি সেই বড় বোতলটার কাছে গিয়ে বসে, যে বোতল এলিয়েনকে মদের মধ্যে ডুবিয়ে রাখা হয়েছে। আর বোতলের পানি একটু ঘোলা ছিল, যার জন্য মাইকেল আর জন বা তার টিম ওই এলিয়েনকে দেখতে পায় না। তো জন করে কি সেই বোতল থেকে একটু পাইপ লিক করে গ্লাসের ন্যায় টেস্ট করার জন্য যে এটা কেমন মদ, আর তারপর সেই গ্লাসে মদ খাওয়া শুরু করে। আবার এইদিকে মাইকেল আসে রোজির ঘর চেক করতে, কিন্তু সেখানেও সে এলিয়েনকে পায় না। কিন্তু জ্যাক খেয়াল করে এই ঘরের কোনায় সেই এলিয়েনের স্যুটটা পরে রয়েছে, আর রোজি ঘরের ছাদের উপরে ঝুলে রয়েছে, মানে বানর। তো তখন জ্যাকের মাথায় একটা আইডিয়া আসে, ও করে কি রোজির সকল পশম সেভ করিয়ে এলিয়েন স্যুটটা পরিয়ে বাইরে নিয়ে আসে, আর জনকে বলে এইটাই হচ্ছে সেই এলিয়েন। তো জ্যাক তখন রোজিকে সিগন্যাল দেয় স্পেসশিপ ওঠার জন্য, আর রোজি তাই করে এবং স্পেসশিপের দরজা বন্ধ হয়ে যায়। এবং জ্যাক বলে, আপনারা তো আপনাদের এলিয়েন পেয়ে গিয়েছেন, তাহলে এবার চলে যান। জন তখন বলে, আমরা তো যাবোই, কিন্তু তোমাদেরও আমাদের সাথে যেতে হবে। তো এরপর তারা স্পেসশিপটাকে বড় একটা কাপড় দিয়ে কাভার করে ট্রাকে করে স্টেডিয়ামে নিয়ে যায়। তো এখানে মাইকেল বা জন বলে, আমাদের এই স্পেসশিপটা ঠিক করতে হবে, আর চায়নাতে স্টেডিয়াম ছাড়া এত বড় জায়গা কোথায় রয়েছে, আমরা নকল একটা ফুটবল ম্যাচের কথা বলে পুরো স্টেডিয়ামটা বুক করেছি। আর এরপর দেখানো হয় জ্যাক আর জিয়ানকে একটা আলাদা রুমে লক করা হয়। তো জনের লোক প্রথমে বলে, আমরা ওই এলিয়েনকে দেখবো, আর তারপর আমাদের যে ভুলটা করেছি সেজন্য ক্ষমা চাইবো, কারণ ওর সাথে আমরা বাড়তি কথা বলেছি। বাট জ্যাক বলে, চিন্তা করবেন না, এরকম করার কোনো দরকার নেই, কারণ ওই এলিয়েনটাকে যদি খোলা হয় তাহলে তো সবাই ধরে ফেলবে যে এটা এলিয়েন নয়, ওই বানর, এবং ওদের দুই বন্ধুকে তো মেরে ফেলবে। তো তখন জ্যাকের মাথায় একটা আইডিয়া আসে, সে করে কি পেট ব্যথার বাহানা দিয়ে বাথরুমে চলে যায়, সেখানে অনেক কষ্টে নিজের পেট ক্লিয়ার করে শেষ পর্যন্ত এই জিন বলটা বের করতে সক্ষম হয়, যেটা গতকালও গিরে ফেলেছিল, জানি আর কি এত কাহিনী। তো এরপর সে করে কি জনের কথা মেনে ওই শুট পরে স্পেসশিপের কাছে আসে। আর ওই দিন যখন এলিয়েনটা স্পেসশিপে উঠেছিল তখন স্পেসশিপ খোলার জন্য নির্দিষ্ট একটা জায়গায় তো চিহ্ন হয়ে গেছিল, জ্যাকের ওইটা মনে আছে। তো আজকেও সেই স্পেসশিপ খোলার জন্য সে একই জায়গায় চিহ্ন দেয় আর স্পেসশিপ খুলে যায়। তো জ্যাক তখন রোজিকে বলে, রোজি এটা আমি, তুমি বাইরে আসো। তো জ্যাককে দেখে বানর রোজি খুশিতে নাচতে থাকে। আর দূর থেকে জন এবং তার টিমের লোকজন ভাবে এলিয়েন এমন ব্যবহার করছে, কারণ ওনার রাগী ছিল, কিন্তু ওদের মাথায় তো আইডিয়াও নেই যেটা একটা বানর ভেতরে। তো জিয়ান তখন তাদেরকে বোঝায় যে আসলে এলিয়েনটা তার নিজের গ্রহের হিসেবে সবাইকে প্রণাম জানাচ্ছে। মানে এই জনরাও একটু বেকুব ছিল আর কি, মেক্সিকান যে লোকজন এসেছে তারা জিয়ানের কথা মেনে নেয়। আর এরপর জ্যাক রোজিকে বলে, আমার সঙ্গে হাত মেলাও। রোজি তাই করে। আর তারপর জ্যাক করে কি, হাতে সেই জিন বল উঁচু করে ওদেরকে দেখায় যে এই দেখুন, এই এলিয়েনটা আমাকে এই বলটা দিয়েছে এবং বলেছে এই বলটা আপনাদের কাছে দিতে। তো আসলে তো এই বলটা তো জ্যাকের হাতেই ছিল, সে টয়লেট থেকে মাত্র ধুয়ে এনেছে। তো এবার সায়েন্টিস্টদেরও বিশ্বাস হতে শুরু করে যে এই স্যুটের মধ্যে যে রয়েছে ওটা এলিয়েনই রয়েছে। তো এরপর জ্যাক করে কি, রোজিকে ওদের দিকে পাঠায় যে তুমি জিয়ানের হাতে এই বলটা দিবে। তো রোজিও তার মালিকের আদেশ পালন করে, কিন্তু ওইদিকে মেক্সিকান যে গ্রুপ এসেছে জন, ও চায় না যে বল আনতে জিয়ান যাক, আর তাই জন নিজেই কোন একটা সেফটি শুট ছাড়াই ওই জিন বল আনতে যায়। আর এইদিকে জ্যাক করে কি, জনের ট্রেতে ওই জিন বলটা রেখে দেয়। আর এই সময় রোজি জনকে দেখে একটা ফ্লোরের নিচে হয়ে প্রণাম জানায়, মানে এটাই তোর মনে করো যে বানরের শিক্ষা। তো জন মনে করে এলিয়েন প্রণাম করেছে, ও করে কি ঠিক একইভাবে প্রণাম জানায়। আর তারপর জ্যাক জনকে বলে, তুমি এই বলটা নিয়ে একবার মুখের লেফটে আর রাইটে নাও, তাহলে এলিয়েন বিশ্বাস করবে, তোমাকে ভরসা করবে। তো এই কথা শুনে জন করে কি, ওই জিন বলটা যখন মুখের সামনে নেয় সেটার ভেতর থেকে ভাই 20 দুর্গন্ধ আসে, বুঝতেই পারছো পেটের ভেতর বেরিয়েছে, আমার বমি আসছে কথাটা বলতে। তো এই জন্য ওই জিন বলটাও মুখে নেয়। আর এই অবস্থা দেখে জ্যাক আর জিয়ান তো হাসি থামাতেই পারে না, কিন্তু অনেক কষ্টে নিজেদের হাসি থামিয়ে সেখানে দাঁড়িয়ে থাকে। তো জন করে কি, সেই জিন বলটা আবার ট্রেতে রেখে ফেরত আসে, মানে আমার বমি আসছে কথা বলতে। তো যাই হোক, ফাইনালি এলিয়েনও পাওয়া গিয়েছে, জিন বলও পাওয়া গিয়েছে, আর এটা মনে করে জ্যাক আর জিয়ানকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। আর এবার ওরা দুজন খুব হাসতে থাকে এটা ভেবে যে কেমন করে পুরো একটা গ্রুপকে বোকা বানালো। তো জিয়ান তখন জ্যাককে বলে, তুই যে বলটা টয়লেট থেকে বের করলে নিজের পেছন দিয়ে, গাদা সেই বলটা মুখে নিয়ে নিল, একটু গন্ধও লাগলো না, আর বৃষ্টিও লাগলো না। আর এরপরে জিয়ান বলে, অবশেষে সেই এলিয়েনের মামলা থেকে আমরা বাঁচলাম। জ্যাক বলে, পাগলের মতো কথা বলিস না, আমার ইনস্ট্রাকশন ছাড়া রোজ ওই স্পেসশিপে কখনোই আর উঠবে না দ্বিতীয়বার, ওরা এখন হোক পরে হোক জেনে যাবে যে ওইটা ভেতরে বানর। জিয়ান তখন বলে, ঠিকই তো বলেছিস, তাহলে আমাদের এখান থেকে দূরে কোথাও পালিয়ে যেতে হবে যাতে ওরা আমাদেরকে ধরতে না পারে। বাট জ্যাক বলে, না, আমি কোথাও যাব না, আমায় আমার বানরকে ফেরত আনতে যাব। জিয়ান তখন বলে, তুই যদি যাস তাহলে তো ওই লোকগুলো তোকে গুলি করে দেবে, আমার কাছে দুইটা অপশন আছে,
হয় তুই আমাকে বেছে নে, নয়তো তুই ওই বানরকে বেছে নে। তো জ্যাক নগদ উত্তর দেয় আমি বানরকেই বেছে নিলাম। তো এই কথা শুনে জিয়ান গাড়ি থেকে নেমে রেগে চলে যায়। আর এরপর জ্যাক করে কি তার গাড়িতে একটা গান প্লে করে, আর এই গানটা সে বাজিয়েই মূলত রোজিকে প্র্যাকটিস করাতো, ডান্স করাতো। তো অন্যদিকে স্টেডিয়ামের মধ্যে বসে রোজি যখন সেই গানটা শুনতে পায় সে দ্রুত সেখান থেকে পালিয়ে আসে। আর তখন জন আর তার টিম রোজিকে ধরার আগেই রোজি প্রাচীর টপকে গাছে চড়ে জ্যাকের গাড়ির কাছে চলে আসে। আর জ্যাকও দ্রুত গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। আর অন্যদিকে একজন সায়েন্টিস্ট জনকে জানায় আমরা সেই জিন বলটা টেস্ট করেছিলাম স্যার, সেখানে 3 ধরনের মেটেরিয়াল পাওয়া গিয়েছে। একটা বানরের ডিএনএ, 2 হচ্ছে মানুষের পায়খানার ডিএনএ, আর 3 হচ্ছে আপনার মুখ থেকে বের হওয়ার লালার ডিএনএ, কারণ ওইটা আপনি মুখে নিয়েছিলেন। তো জন এটা শুনে বলে তুই আমাকে কি বোঝাতে চাচ্ছিস? তার মানে ওই জিনটা কেউ গিলে ফেলেছিল, তার পায়খানার সাথে ওটা বের হয়েছে, সেইটা আবার আমাকে মুখে দিয়েছে, তুই কি এটা বলতে চাচ্ছিস? তখন সায়েন্টিস্ট বলে জি স্যার এটাই সত্য। তখন জ্যাক বলে না আমি ওকে ছাড়বো না, ওকে আমি আমার তাজা গু খাইয়ে ছাড়বো। তো যাই হোক, এরপর জ্যাক রোজিকে নিয়ে সার্কাস এরিয়াতে চলে আসে আর এলিয়েনকে দাফন করার জন্য মাটি খুঁড়তে থাকে। বাট ওই সময় রোজি করে কি এলিয়েনের শরীরে গন্ধ নিতে থাকে, আর ওই সময় এলিয়েনের শরীরে এক ধরনের আলো জ্বলে ওঠে এবং এলিয়েনের আত্মা ট্রান্সফার হয়ে রোজির শরীরে ঢুকে যায়। তো এইবার রোজি পুরোপুরি ভাবে এলিয়েনের কন্ট্রোলে চলে যায় এবং জ্যাকের সেই বেলটা রোজির কপালে বেঁধে দিয়েছিল আগেই, তাতে ওই লোকগুলো রোজিকে এলিয়েন মনে করে। কিন্তু এর ফলে যেটা হয় রোজির মধ্যে পাওয়ার চলে আসে। আর এইবার রোজি এলিয়েনের পাওয়ার দিয়ে জ্যাকের উপর অত্যাচার শুরু করে। তো রোজির মাধ্যমে এলিয়েন বলে তুই আমাকে শেষ করার চেষ্টা করেছিস, তোকে তো আমি ছাড়বো না। তো জ্যাক তখন দ্রুত মেইন গেট ওপেন করতে যায়, কিন্তু রোজি আটকিয়ে দেয়। ওই সময় জন চলে আসে আর সে জ্যাককে মারতে থাকে যে শালা তুই আমাকে গু খাইয়েছিস। বাট জ্যাক বলে আমাকে গু খাওয়ানোর সুযোগ তুমি পরেও পাবে, কিন্তু আগে জান বাঁচাও, এখান থেকে পালাও, এখানেও এলিয়েনটা রয়েছে। জন তখন বলে এলিয়েন? হ্যাঁ তুই আমার হাতে বানর তুলে দিয়ে বলছিস এলিয়েন? তোর এই 2 টাকার বানর এলিয়েন? আর এই কথা বলে বানরের মুখে ঘুষি মারতে থাকে আর রোজির নাক দিয়ে রক্ত ঝরতে থাকে। আর তারপর জন বন্দুক বোর করে জ্যাককে গুলি করার জন্য যখন যায় তখনই রোজি যে এখন এলিয়েনের কন্ট্রোলে সে করে কি ওখানকার সবকিছু হাওয়ায় উড়িয়ে দেয় এবং জনের উপর হামলা করে। আর এর মধ্যে জ্যাক করে কি বাইরে পালিয়ে আসে আর জিয়ানকে কল করে বলে তুই যদি এখনই না আসিস তাহলে কিন্তু আমার লাশ পাবি, কারণ রোজির মধ্যে এলিয়েন ঢুকে পড়েছে, তুই দ্রুত আয়। আর এইদিকে জন তো রোজির উপর গুলি চালানোর চেষ্টা করছে, কিন্তু রোজি খুব চালাকির সাথে বেঁচে যায়। আর তারপর রোজি করে কি জ্যাকের গাড়ি হাওয়ায় উড়িয়ে দেয় যেন সেই বেঁচে পালাতে না পারে। আর তারপর রোজি বলে আমি যখন বানর ছিলাম তখন তুই আমার উপর অনেক অত্যাচার করেছিস আর আমি তোদের প্রত্যেককে মেরে এটার প্রতিশোধ নেব। এই কথা বলে সে জ্যাকের গাড়ি এখান থেকে ওখানে ছুড়ে ফেলে দেয় আর আরো বলে আমাকে তোরা শেষ করতে চেয়েছিলি, এর বিনিময়ে পুরো পৃথিবীকে আমি ধ্বংস করে ছাড়বো। আর এই কথা বলে সে তার নিজের স্পেসশিপ হাওয়ায় উড়িয়ে দেয়। আর জ্যাক তখন বলে তুমি রোজির বডি হয়তো কন্ট্রোল করতে পারবে, কিন্তু কখনো রোজি হতে পারবে না, আর এখন আমি তোমাকে খতম করছি। আর এটা বলে সে এলিয়েনের দিকে গাড়ি ঘুরিয়ে দেয়, কিন্তু এলিয়েন সামান্য একটা লাঠি দিয়ে গাড়িটিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। কিন্তু ভাগ্য ভালো যে জ্যাকের এতে কিছুই হয় না। এরপর জ্যাক আবার রোজিকে ম্যানিপুলেট করার চেষ্টা করে, বানরকে বলে তোমার ভেতরে হয়তো এলিয়েন রয়েছে, বাট তুমি তো একটা রোজি, তুমি আমার রোজি। তো এই কথা বলে সে নিজের চাবুক ওঠায়, কিন্তু এবারও রোজি জ্যাককে হামলা করে দেয়। আর এমন সময় কেউ একজন বেল বাজায় আর ঝট করে রোজি অ্যাটেনশন মোডে চলে যায়, মানে যেটা ওর অভ্যাস, মানে হয়তো এলিয়েন ওকে কন্ট্রোল করেছে কিন্তু রোজির যে ব্রেন সেটাও তো একটা ট্রেনিং এ ছিল। তো ওই বেল যখন বাজে রোজি তখনই অ্যাটেনশনে হবে, যতই ওর বডি যার কন্ট্রোলেই থাক, ভেতরে রোজি জেগে উঠেছে ওই সাউন্ডে। তো কনফিউজড হয়ে রোজি যখন ঘুরে দাঁড়ায় তখনই দেখা যায় যে জিয়ান বেল বাজাচ্ছিল আর আহত হাত নিয়ে জনও বেল বাজাচ্ছিল। তো এরপর তারা 3 জন মিলে বেল বাজাতে শুরু করে আর রোজি আর কোনো রাস্তা না পেয়ে সাইকেল চালিয়ে হাওয়ায় উড়ে যায়। আর ওর অনেক কষ্ট হলেও তবুও ওই 3 জনকে হাওয়ায় উড়িয়ে এদিক ওদিকে ফেলে দেয়। আর তারপর জ্যাককে প্রাণে মেরে ফেলার জন্য জ্যাকের কাছে আসে, কিন্তু হঠাৎ রোজি একদম স্ট্যাচু হয়ে থেমে যায়। আর এখানে আসে একটা কমিক্যাল টুইস্ট। অ্যাকচুয়ালি জ্যাক এখানে একটা কলা এগিয়ে দিয়েছিল যার জন্য রোজি থেমে গিয়েছে। মানে এলিয়েন যতই রোজির বডি কন্ট্রোল করে, কিন্তু রোজি তো একটা বানর, কলার প্রতি লোভ তো থাকবেই। তো এই জন্য রোজি ধীরে ধীরে এলিয়েনের কন্ট্রোল থেকে বের হয়ে কলা হাতে নিয়ে খেতে শুরু করে। আর এই বাহানায় জ্যাক করে কি রোজির মাথা থেকে সেই বেলটা ফাইনালি খুলে নেয়। তো এতে আর কি হলো, প্রবলেম সলভ। তো পরের দিন জ্যাক জিয়ান মিলে ঝিলের পাশে বসে সকালের নাস্তা করছিল আর তখন টিভিতে বেনকে দেখা যায়। সেই ইন্টারভিউতে বলে আমি সার্কাসে অনেক টাকা ইনভেস্ট করেছিলাম, কিন্তু কোন সালামজাদা এসে এত বড় সর্বনাশ করেছে, আমার অনেক টাকা লস হয়ে গেল। মানে ওই যে জ্যাকের সার্কাস তো লন্ডভন্ড হয়ে গিয়েছে এই এলিয়েনের জন্য। আর এরপর আমরা দেখি জ্যাক আর জিয়ান আবারও সেই এলিয়েনকে মদের বোতলে ঢুকিয়ে মদ তৈরি করার চেষ্টা করছে। মানে এলিয়েন আর কখনো তো বাইরে বেরিয়ে হবে না, কিন্তু এলিয়েন দিয়ে রেগুলার ওরা সুস্বাদু মদ তৈরি করবে। তো জিয়ান করে কি সেই বেল্টটাও মদের বোতলে ঢুকিয়ে দেয়। বাট জ্যাক বলে থামো, এটা তুমি কি করছো, এই বেল্ট পেলেই তো এলিয়েন জেগে যাবে। জিয়ান বলে চিন্তা করো না বন্ধু, এই বেল্ট যদি ওর কপালে থাকে তখনই তো জেগে যাবে বা পাওয়ার খাটাতে পারবে, আর তাছাড়া ও তো এমনি মারা গিয়েছে। তো এই কথা বলতে বলতে ওরা যখন পেছনে তাকায় 2 বলদ, ওরা দেখতে পায় এলিয়েন অলরেডি বোতলের সাথে হেলান দিয়ে বসে রয়েছে এবং বেল্টটার মাথায় বাঁধা। তো দুজনই শক্ট হয়ে যেটা কিভাবে হলো এবং আমাদের এখন কি হবে। বাট এখানে আসে সিনেমার সবচেয়ে মজার টুইস্ট। এলিয়েন তো অনেকক্ষণ মদের মধ্যে ছিল এবং অনেক মদ খেয়ে ফেলেছে এবং ও ফুললি পিনিকে আছে, এবং সত্যি কথা বলতে ও মদ এত পছন্দ হয়েছে, মানে ওদের দেশে তো নেশা নাই, কিন্তু এই দেশে এসে মদের নেশা পেয়ে ওর এত ভালো লেগেছে যে ও ওদের উপর তো হামলা করেন এবং বলে যে তোদের যত মদ আছে আমার পছন্দ হয়েছে, সব মদ আমি নিয়ে যাচ্ছি আমাদের গ্রহে। আর স্পেসশিপে সকল মদ ওঠায় এবং পৃথিবীর একটা জিনিসই আমার ভালো লাগছে, সেটা হচ্ছে মদ, এবং পৃথিবীর মানুষের সাথে আমাদের এলিয়েনদের বন্ধুত্বের প্রতীকী হবে এই
মদ, এই কথা বলে সেও স্পেসশিপে ওঠে আর জিয়ান করে কি ওর মদের যে কোম্পানির বিজনেস কার্ড সেটা লাগিয়ে দেয় এবং বলে এলিয়েন ভাই তোমাদের দুনিয়াতে যদি বাকি সবটুকু মদ খাওয়া শিখে তাহলে আমার দোকান থেকে কিন্তু মদগুলো নিও, আমি তোমাদেরকে ডিসকাউন্টে মদ দেবো, ঠিক আছে? তো এলিয়েনে বলে আচ্ছা ঠিক আছে, মদ তো লাগবেই, আরো অনেকবার আসবো। তো হুট করে স্পেসশিপের পর গায়েব হয়ে যায় এবং আকাশে উঠতে বসতে দেখা যায়। এলিয়েন তো চলে গিয়েছে, কিন্তু এলিয়েনের একটা কথা জ্যাকের মাথায় অনেক নাড়া দিচ্ছিল, সেটা হচ্ছে সে তার বংশীয় পরম্পরা ধরে রাখতে বেচারি নিরীহ বানরের উপর অনেক টর্চার করেছে। তো সে আর সার্কাস করতে চায় না, ওর উপর টর্চার করতে চায় না। তো এই জন্য সে তার বন্ধু জিয়ানের সাথে মিলে চায়নার সব জায়গায় তার নিজেদের বানানো মদগুলোর সাপ্লাই বিজনেস করা শুরু করে। আর এখানেই সিনেমাটা শেষ হয়ে যায়। তো দেখো নেশাকে জিনিস, শালার ভিন ঘরে একটা এলিয়েন আসছে, ও মনে করে যে একবার পিনিক করে নেশা করে মাতাল হয়ে চলে গেল, ওই শালা জীবন আর মদ ছাড়তে পারবো না, শেষ। এবং সিরিয়াসলি যদি তুমি কারো কোনো ক্ষতি করতে চাও তাহলে প্রথমে ওর বন্ধু হবা এবং তারপর ওর অর্থনৈতিক ক্ষমতা যতটুকু আছে ওই ক্ষমতার মধ্যে ওর একটা নেশা দাঁড়াই দিবে। যদি ওর ক্ষমতা থাকে ঘুমের ট্যাবলেট খেয়ে নেশা করো, ঘুমের ট্যাবলেট দিবা। যদি গাঁজা খাওয়ার থাকে গাঁজা, নয়তো তোমার বাবা, নয়তো মদ বা হিরোইন, যেটা দাঁড়াই দিবা শেষ। এবং এটা তোমাদের জন্য প্রযোজ্য। শখ করে যদি কোনো ধরনের নেশায় যাও ভাই, এবং ওই নেশাটা যদি তোমার রেঞ্জের মধ্যে থাকে, মানে তোমার অর্থনৈতিক অবস্থার মধ্যে থাকে, ডেফিনেটলি ইউ উইল বি অ্যাডিক্টেড অন ইট। এবং তুমি বিশ্বাস করো তোমার পৃথিবীর সবচেয়ে ভুল ডিসিশন হবে এটা। তো ইউ শুড বি কেয়ারফুল, ভেরি ভেরি কেয়ারফুল। কারণ আমার বয়স 35 ইয়ার্স ওল্ড, আমার লাইফে অনেক এক্সপিরিয়েন্স আছে, সেই এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদেরকে বললাম। মানে অ্যাডিকশন খুবই ডেঞ্জারাস একটা জিনিস। তো যাই হোক, তোমার বেঁচে থাকতে হলে অ্যাডিকশন লাগবেই, নেশা লাগবে। সেটা হোক মেয়ের উপর নেশা, সেটা হোক ভালোবাসার উপর নেশা, সেটা হোক টাকা পয়সার কাজ কামের উপর নেশা, পড়ালেখার উপর নেশা, ফিটনেসের উপর নেশা, গাজার উপর নেশা, বাবার উপর নেশা, বা হোয়াট এভার ইট ইজ, নেশা লাইফে লাগবে। কিন্তু তুমি কোন ধরনের নেশা চয়েস করবে তার উপর নির্ভর করবে তোমার লাইফস্টাইলটা, তোমার ভাগ্য কতখানি ভালো হবে। এবং তুমি লাইফের যে পজিশনে যাও, যদি নেশা কন্ট্রোল না করতে পারো, একমত যদি পইরা যাও সিস্টেমে, তখন তোমার ব্রেন আর তোমার থাকবে না, তুমি নিজেকে আর কন্ট্রোল করতে পারবে না। সিরিয়াসলি খুব ডেঞ্জারাস একটা বিষয়। তো যাই হোক, সিনেমার মেইন প্লট থেকে আমরা হারিয়ে গেছি। তবে সিনেমার লাস্টে যেটা হলো ঠিক ওইভাবে এই জিনিসগুলো হয়। শখ করে ঈদে একদিন বন্ধু বান্ধবের সাথে মদ খেবে বা যে কোনো একটা নেশা করবে, তারপর ওই যে এলিয়েনের মতোই হবে আর কি। এই জন্য আর কি এই কথাগুলো বললাম। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি এবং এই সিনেমাটি কেমন লেগেছে অবশ্যই জানাবে। এবং কেউ যদি অলরেডি এডিকশনে থেকে থাকো, তোমার পার্সোনাল এক্সপিরিয়েন্স ওই এডিকশন থেকে কিভাবে বের হলে এবং বর্তমানে তুমি কি সিচুয়েশন আছো, সেই কমেন্টগুলো তোমরা নিঃসন্দেহে করতে পারো। হতে পারে কেউ একজন এক্সপিরিয়েন্স তোমাকে কোনো পরামর্শ দিতে পারে। আমি চাই তোমরা একটা কমিউনিটি বিল্ড করো, মানে এই বিষয় নিয়ে কথা বলো, ওপেনলি কথা বলা দরকার। বিদায় নিচ্ছি ভাই।